বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল থেকে একদম ভিডিও আরম্ভ করার টাইম পাইনি, কারণ আজকে হচ্ছে মেয়ের ফার্স্ট পরীক্ষা। আর আজকে হচ্ছে বাংলা পরীক্ষা। সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত মোটামুটি কাজকর্ম প্রায় কমপ্লিট। তো বাজে এখন 9:30 মতো। আর এখন আমি শুধু বিছানার চাদরটা চেঞ্জ করব। এই দেখো, ছেলে শুয়ে ওখানটায় খেলছিল। আমার ঘরদোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, কাচাকুচি যা ছিল সব হয়ে গেছে। কিন্তু এখনও জামাকাপড়গুলো মেলা হয়নি, মেলতে যাওয়ার টাইম পাইনি ছাদে। ভাবলাম ঘরের ভেতরে কাজটা করে নিই। ছেলেকে এইমাত্র খাওয়ালাম, খাইয়ে আমার জায়ের মেয়ের কাছে দিয়ে আসলাম। এবার বিছানার চাদরটা চেঞ্জ করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি হচ্ছে এই দিকটা মানে এই দিকের ঘর-টরগুলো ঝাঁট দেবো। আর দিদি আসতে এখনও দেরি আছে, ওদের বাড়িতেও এখনও আসেনি। আর সকালবেলা থেকে এত হুড়োহুড়ি ছিল, আর আজকে মেয়ের ফার্স্ট পরীক্ষা, তোমাদের দাদাভাই নিয়ে গেছে। আর আমাদের গাড়িটা প্রায় 2 মাস ধরে ধরো খারাপ ছিল। দিদির বাড়িতে গিয়ে খারাপ হয়ে গেছিলো, আর ঠিক করা হয়নি। গতকালকে তোমাদের দাদাভাই গাড়িটা ঠিকঠাক করে নিয়ে এসে সেই রাত্রির 11টা বাজে তখন। কারণ গাড়ি ছাড়া তো যাওয়াই যাবে না, কারণ ওখানে মানে পথটা অনেকটা, বুঝেছো? আসা যাওয়াতে অনেকটা অসুবিধা হয়ে যাবে, সেই কারণে গাড়িটা ঠিক করা হয়েছে। আর মানে তোমাদের দাদাভাই মনাকে নিয়ে গেছে, ওখানেই বসে থাকবে, একেবারে মেয়েকে নিয়ে বাড়ি আসবে আস্তে আস্তে। তাও প্রায় 12:30, কারণ 12টা অবধি, 10টার থেকে 12টা অবধি পরীক্ষা। সকালবেলার থেকে মানে ওরা থাকতে থাকতে আমি ম্যাক্সিমাম কাজগুলো সকালবেলা উঠে করে ফেলেছি সেই কারণে। কারণ ছেলেকে নিয়ে পরে কাজ করাটা একটু চাপের হয়ে যায়। তো সেই কারণে, কেননা ছোটো মোনারও মানে আমার জায়ের মেয়েরও পরীক্ষা, মানে সবার পরীক্ষা একসঙ্গে চলছে, বুঝতে পারছো? তারপরে আমার আবার এই দিকের এক্সট্রা কাজ আছে। তো সেই কারণে আমি সকাল সকাল সব কাজগুলো করে নিয়েছি। এখন বিছানার চাদরটা পাল্টে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমি দেখছি, আজকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, আর বেসিনের দিকটা পরিষ্কার করব, ঠিক আছে? কাজের দিদি কাজ করে চলে যাওয়ার পরেও আমি এটা করব, কারণ কালকে আবার কিছু করতে পারবো না। কালকে হচ্ছে আবার তোমার আমার কাকিদের বাড়িতে গৃহপ্রবেশ আছে। তো সেখানে যাব, সেখানে গেলে আর সকাল সকাল করে বেরিয়ে যেতে হবে, কোনো কাজই হবে না। আর আজকে তোমাদের দাদাভাই কার্ড নিয়ে আসবে, আর আজকেই আমি মন্দিরে কার্ড দেব প্রথম, রাধাকৃষ্ণর মন্দিরে কার্ড দেব, দিয়ে তারপরে হচ্ছে আমি আজকে ম্যাক্সিমাম নেমন্তন্নগুলো করে ফেলবো, কারণ হাতে আর বেশি টাইম নেই। সবার বাড়িতে নেমন্তন্ন করতে যেতে অনেকটা টাইম লেগে যাবে। তো ভাবছি আজকের থেকেই কিছু কিছু করে কটা নিমন্ত্রণ করে নেব রাত্রিবেলায়, তোমাদের দাদাভাই ফেরার পরে। কার্ড আনলে আবার হলুদ তেল সিঁদুর ওগুলো ছোঁয়াতে হবে। তো করে ঠোরে একেবারে রাতে করব, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো এখন বিছানার চাদরটা পাল্টাই, কারণ আমার জায়ের মেয়ের কাছে দিয়েছি, ও আবার পড়বে, তো তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসবো। ভাবলাম চলো তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা আরম্ভ করি, সকাল থেকে তো টাইম পাইনি, হুড়োহুড়ি করে কাজগুলো করছিলাম। চলো এবার কাজও করব, গল্পও করব। সংসারে পেছনে যদি একজন সাপোর্ট না থাকে, সংসার সামলে সত্যি ভিডিওর কাজ করাটা অনেকটা মানে মুশকিলের হয়ে যায়। সকালবেলার থেকে যে কিভাবে টাইমগুলো কেটে যায় বুঝতেই পারি না। মনে মনে ভাবি ঠিকই, জানো তো, ভিডিও তুলেও রাখি, ভিডিও অল্প স্বল্প করিও, কিন্তু এডিট করাও হয়ে ওঠে না, কোনো না কোনো একটা সমস্যা চলেই আসছে। আর সামনেই যেহেতু অনুষ্ঠানটা চলে আসছে, এখন আমাকে নিত্যদিনই বাইরে বেরাতে হচ্ছে। সেই কারণে ভিডিওগুলো তো তুলে রাখি, কিন্তু তোমাদের টাইম মতো পোস্ট করতে পারছি না। তবু চেষ্টা করছি যেমনভাবে পারবো তেমনভাবে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব। কাঠ ছাপাতে দিয়ে এসে তার পরের দিন আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ পরের দিনকে একটু ব্যস্ত ছিলাম, কারণ সামনেই যেহেতু না আমার কাকার বাড়িতেও গৃহপ্রবেশ আছে, ওখানে গেছিলাম। তো সেই কারণে আর ভিডিও করাও হয়নি, খুব হুড়োপাড়ি করে কাজ করে বেরিয়ে গেছিলাম। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ, জানি না সামনের দিনগুলোয় কী হবে। ঠান্ডা বসে গেছে, জানো তো, গলা পুরো ভার হয়ে গেছে। একটানা ভিডিওতে ভয়েস করতে খুবই অসুবিধা হয়। আমি কিন্তু আজকে অনেকবার থেমে থেমে দেখবে কথা বলবো। যাই হোক, দেখো ওদিকে ছেলেকে তো দিয়ে এসেছি, আর বিছানার চাদর পাল্টালাম, আর অনেক দিন বাদে না এই সাদা চাদরটা নামিয়েছি। সত্যি কথা বলতে ছেলে হওয়ার পর গুনে গুনে মনে হয় 1-2বার এই চাদরটা পেতেছি। কারণ সাদা জিনিস কী বলো তো, বিছানায় থাকলে সেটাকে একটু যত্ন করতে হয়। আর ছোট বাচ্চা থাকলে সেটা কিন্তু হয়ে ওঠে না, যত্ন টত্ন তো করা হয় না। আর আমাদের যেহেতু একটাই ঘর, আদার্স আর কোথাও জায়গা নেই, ছেলে তো সারাদিন বিছানার উপরেই থাকে। আর সেই কারণে আমি চেষ্টা করি কী বলো তো, প্রত্যেক দিনই এখন বিছানার চাদরটা চেঞ্জ করার। কারণ ছেলেকে বিছানাতেই এখন তেল মাখানো হয়, ছেলেকে এই সন্ধ্যের পর থেকেই যতবারই আমি দুধ খাওয়াই, বিছানায় বসেই খাওয়াই। সেই কারণে প্রত্যেক দিনই না চাদরটাকে চেঞ্জ করে দিই, আমার নিজেরই যেন কেমন লাগে। বাচ্চা কাচ্চা থাকলে একটু পয় পরিষ্কার থাকলে না সব কিছু ভালো লাগে।
সন্ধেবেলার থেকে দরজা দিয়ে বসে থাকতে হয়, খুব বিরক্ত লাগে। তাই ভাবলাম আজকে পর্দাটা লাগিয়েই দিই। অনুষ্ঠান তো চলেই আসলো, ও দরকার পড়লে আরেকবার নয় আমি কেচে নেব। তো আজকে দেখো বললামই যে এক্সট্রা এখনও টুকিটাকি ঘরের কিছু কাজ বাকি আছে। ওপর ঠোপর তো ঝাড়া মোছা হয়েছে, কিন্তু এই টুকিটাকি কাজগুলো এখনও বাকি আছে। এখনও তো জানলা গ্রিল এগুলো কিছু মোছা হয়নি। আসলে প্রত্যেকবার যখন ঘর মুছি আমার হাতে হাতে তো মনা অনেকটা কাজ করে দেয়। আর এইবার যেহেতু ওর পরীক্ষা চলছে, ওকে তো আমি কিছুই বলতে পারছি না। তো সেই কারণে আমি কিন্তু একেবারে কাজগুলো করতেও পারছি না, জানো তো। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না ঠিক মতো এখন, ঠিকই। সেই কারণেই আমি তোমাদেরকে দেখাতে পারি না। ঘর ঝাড়ার পরেও কিন্তু এই টুকটুক করে আমার অনেক কাজ করেছি। যেরকম দুটো আলমারি গোছানো, দুটো শোকেস গোছানো, শীতের সমস্ত জামাকাপড় তোলা, এই করতে করতেই না মানে আমার প্রত্যেকটা দিন কিছু না কিছু কাজ রাখি। আজকে ভাবলাম এই দুটো কাজ করি, ফ্রিজটা পরিষ্কার করি আর বেসিনের দিকটা পরিষ্কার করি। তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে আবার বাড়ি চলে এসছে, বাজে দেখো এখন 10:30। কারণ ওর হঠাৎ একটা কাজের খবর এসছে। ও বলল মেয়েকে আমি টাকা দিয়ে এসছি, ওর এক বন্ধুর মায়ের কাছে রেখেছে, ও কিন্তু গাড়ি করে আসার সময় চলে আসবে। তো তোমাদের দাদাভাই সাইডে যাওয়াটা খুবই দরকার, সেই কারণে কিন্তু ও চলে এসছে। ও এসে বাড়িতে আবার হেলমেট রেখে ও কিন্তু বেরিয়ে গেল, কারণ ও ট্রেনে করে যাবে। ও চলে যাওয়ার পর আমি আবার দরজাটা বন্ধ করে দিলাম, কারণ ছেলে ঘুমাচ্ছে। এই টাইমটার মধ্যে আমাকে সব কাজগুলো সারতে হবে। আর এই যে এই জায়গাটা দেখছো না, এই র্যাকটা আজকে প্রায় 1 বছর ধরে মনে হয় পরিষ্কার করা হয় না। ছেলে পেটে আসার পর থেকে আমি তো এই উপরের কাজগুলো সেরকমভাবে কিছু করতেই পারতাম না। আর এখনও আমার খুব অসুবিধা হয়, জানো তো। এই চেয়ারে উঠে চেয়ার থেকে ওঠা নামা এই কাজগুলো করতে এখনও আমার খুব কষ্ট হয়। পেটের ওপরে চাপ দিয়ে কোনো কাজই যেন করতে পারি না। এমনকি নিচে বসে যখন আমি ছেলেকে দুধ খাওয়াই, তারপরে আমি ওকে কোলে করে ঠিক করে নিয়ে উঠতেও পারি না। খুবই কষ্ট হয়। আসলে আমার চেহারা এত পরিমাণে ভারী হয়ে গেছে, এই কারণে আরও আমার বেশি না শরীরে প্রবলেম হচ্ছে। কিন্তু কিছু করার নেই, ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলেছে, যেহেতু আমার সিজারের পরেও তোমাদের বলেছিলাম, ছেলে হওয়ার পরেও আমার দুটো অপারেশন হয়েছে। একটা লাইকেশন হয়েছে আর একটা এমনি অপারেশন হয়েছে একই সাথে। তো সেই কারণে কিন্তু ডাক্তার বলেছে আমাকে একদমই মোটামুটি এখন কোনো ডায়েটের দিকে যেতে না, কোনো ব্যায়ামের দিকে যেতে না। এখনও দেরি আছে, মোটামুটি ছেলের বছর দেড়েক বয়স হবে তারপর। আমি নিজে বুঝতে পারছি যদি একটু ব্যায়াম ঠ্যাম করতে পারতাম, চেহারা আগের মতো একটু কমাতাম না, তাহলে আমার অনেকগুলো প্রবলেম ঠিক হতো। এই পা নিয়ে যেমন কোনো কাজ করতেই পারি না। এই যে দেখো চেয়ারের ওপরে দাঁড়িয়ে কাজ করছি, আমিই বুঝতে পারছি এই চেয়ার থেকে ওঠানামা করতে গিয়ে আমার কতটা কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, এই কাজগুলো তো করতেই হবে। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে তখন দেখবে মনে হয় কি সব কিছু একটু পয় পরিষ্কার না থাকলে যেন ভালো লাগে না। আর আমার দেখো এই জায়গার থেকে মেশিনটা সরিয়ে দিয়ে এই জায়গাটা কত সুন্দর লাগছে। আমার শাশুড়ি মায়ের ঘরটাও খুব শিগগিরই পরিষ্কার করব। তবে আমি একা না, আমার শাশুড়ি মাও অর্ধেকটা করে দেবে। তো দুজনে মিলে পরিষ্কার করব, তারপরে আমাদের সোফাটাকে ওখানে ঢুকিয়ে দেব, আর আমাদের খাওয়ার টেবিলটাও ওখানে চলে যাবে। আমার ঘরটা একটু ফাঁকা ফাঁকাই রাখবো, কারণ আমাদের তো অন্নপ্রাশনের অনেক নিয়ম আছে। আর আমি সত্যি কথা ছাদে কোনো কিছু করছি না, সব দিকটা চিন্তা করে আমি ছাদের দিকটা কিছু করছি না। তো আমি কিভাবে কোন জায়গায় কি করছি সেগুলো তোমাদের সব পরে বলবো, কারণ আমি সবার কথা চিন্তা করলাম। বয়স্ক মানুষরা আছে অনেকেই, তারা কিন্তু ওই সিঁড়িটা বেয়ে ওপরে উঠতে পারবে না। আর ছেলের এই অনুষ্ঠানটা এমন, ছেলেকে ঘিরেই কিন্তু এই অনুষ্ঠানটা। এবার ওকেই যদি কেউ দেখতে না পারলো তাহলে আর বাড়িতে আসার মানে কি। সেই কারণে সব চিন্তাভাবনা করে নিচেই ব্যবস্থা করেছি। এবার বাড়ি ঘরের যেহেতু আমার জায়গা খুবই ছোট, সবই ঘরের মধ্যেই হবে, তো সেই কারণে যতটা পারবো জিনিস আমি সরিয়ে দেব। তো দেখো এদিকে টাইলসের ওপরগুলো তো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপরে দেখলাম ফ্লোরটাও আমাকে করতে হবে। নিজের কাজ নিজে করা যে কতটা শান্তি, এটা একমাত্র যারা করে তারাই বুঝবে, জানো তো। কাজের দিদি কাজ করে ঠিকই, জানো তো, মানে কোনো রকম নেতাটা বুলিয়ে চলে যায়, ঘরটা ঠিক করে মোছেও না। এই জায়গাটা পুরো চিটচিটে হয়ে আছে, মানে তেল চিটে হয়ে আছে।
তো দেখো এখানে আমি কসব্রাইয়ের মধ্যে একটুখানি সাবান নিয়ে ভালো করে এখানটা কিন্তু ডলে পরিষ্কার করে দিলাম। মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বিশ্বাস করো পরিষ্কার করার পরে না এই জায়গাটা যেন একদম ঝকঝকে হয়ে গেছে। একেবারে বাথরুমের দরজাটাও পুরো পরিষ্কার করে দিয়ে একেবারে ফ্লোরটা ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু এখানটায় জল দিয়ে ধুইয়ে দিয়েছিলাম। এইসব কাজ যেন আগে কোনো মানে মালুমই হতো না। আর এখন যদি সংসারের কাজ সামলে প্রত্যেক দিনের যেই কাজটা থাকে সেটা সামলে দুটো একটা এক্সট্রা কাজ করলেই না শরীরের মধ্যে এত হাঁপ ধরে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই দিকটা পরিষ্কার করে এসে কিছুতেই ইচ্ছে করছে না যে ফ্রিজটা পরিষ্কার করি, কিন্তু অলরেডি তখন আমার ফ্রিজের সমস্ত কিছু বার করা হয়ে গেছে। ঘরটা ঝাঁট দেওয়ার আগেই ফ্রিজ থেকে সমস্ত কিছু খালি করে নিয়েছিলাম। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে বেসিনের ওদিকটা পরিষ্কার করে তারপরে আমি কিন্তু ফ্রিজটা ধরেছি। আর ফ্রিজটাও অনেক দিন পরিষ্কার করা হয় না, সেই কারণে সব দিকটাই নোংরা হয়েছিল। আসলে বোঝোই তো বাচ্চা থাকলে এক্সট্রা কাজগুলো কিছুই হয় না। সারা দিনটা যে কিভাবে কেটে যায় নিজে মালুমও পাই না। ঘর কিন্তু সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর আমার এই রকম কাজকর্ম না আমি খুব কমই করি, কিন্তু উপায় নেই, এখন আর কি করা যাবে। সোফাটা বেরিয়ে গেলে ভাবছি গ্রিলগুলো, তারপরে সিঁড়ির ঘরের দরজা গেট এগুলো এর পরে পরিষ্কার করব। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে দেখবে এই কাজকর্ম সারতে সারতেই না কষ্ট হয় ঠিকই, কিন্তু তার মধ্যে না একটা আনন্দও লুকিয়ে থাকে জানো তো। এই অনুষ্ঠান আসবে আসবে এটাই আনন্দ, এসে চলে গেলে তো হয়েই গেল, আসার আগে পর্যন্তই আনন্দ। আর অন্নপ্রাশনটা কিন্তু বিয়ের থেকে কিছু কম না। অন্নপ্রাশন বলো, পৈতে বলো, এগুলো কিন্তু বিয়ের থেকে কোনো অংশেই কিছু কম হয় না। পৈতেতেও যেমন সব নিয়ম থাকে, শুধু বউটা থাকে না, অন্নপ্রাশনেও কিন্তু ঠিক তাই। মানে সব নিয়ম হবে, শুধু বউটা থাকে না, এটাই যা পার্থক্য। দেখো জানি না ছেলের বিয়ে দেওয়া অবধি বেঁচে থাকবো কি না জানি না, শরীর কতটা চলবে তাও জানি না, কারণ সব কিছু তো বয়সের ওপরে নির্ভর করে। আর মেয়ে বিয়ের সময় সেই রকমভাবে কিছুই করতে পারবো না, মানে আনন্দটা বুঝতেই পারো, যাদের বাড়িতে মেয়ের বিয়ে হয় তাদের মা বাবার কিন্তু মনে কোনো আনন্দ থাকে না। তো একমাত্র কিন্তু এই ছেলের যেই অন্নপ্রাশনটা আছে এটাতেই সবাই মিলে একটু আনন্দ করব। সেই কারণেই কিন্তু ওই যে তোমাদের বললাম না, যতটা পারবো আমার সাধ্য অনুযায়ী ততটা ছেলের জন্য করব। কারণ আমি জানি এর পরে ওর জন্য আর কিচ্ছু হবে না। এর পরেই আমার মনার পড়াশোনা, মনার ভাবনা, ছেলে বড় হচ্ছে ওর পড়াশুনো, এগুলো চিন্তা করতে হবে। তো আমি বলেছিলাম তাও তোমাদের দাদাভাইকে যে থাক, এত কিছু করার দরকার নেই, কিন্তু ওই যে মানে বাড়ির প্রত্যেকটা সদস্যই আশা করেছিল জানো তো, যে আমার হলে হয়তো এত বছর পর ছেলেই হবে। ভগবান যেহেতু সেই আশাটা পূরণ করেছে, সেই কারণে কিন্তু সবারই একটা মানে ওকে ঘিরে একটা আনন্দ লুকিয়ে আছে, যে না কিছু একটা হবে। সেই কারণেই কিন্তু এত কিছু করা। আমি মোটে ভেবেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে যাব, কাজের দিদি কাজ করে চলে গেল, আর এই দেখো আমার বাবাটা। হঠাৎ আমার কি মনে হলো, বাইরে ন্যাকড়াগুলো মেলছিলাম, কি মনে হলো ছেলে মনে হয় উঠে গেছে। হ্যাঁ, ঘরে এসে দেখি আমার বাবাটা উঠে গেছে, উঠে গিয়ে কোলবালিশের ওয়ারটাকে খাচ্ছে। পাপা, পাপা, এই যে বাবা তা, বাবা, মনা কই মনা, বুবু কই, বাবা, এই যে পাপা, এই যে ফোনের দিকে তাকিয়ে আছে শুধু, এই যে পাপা, আমার বাবা, বাবা উঠে গেছে। কি করবো, একটুখানি জায়ের ঘরে দিয়ে যাই, ওপরে গিয়ে কাঁথা কাপড়গুলো মেলে আসি। এখনো তো কাঁথা মেলা হয়নি, কাঁথা শুকাবে না তো, তারপরে কি পাতবো বাবা। ওলে বাবা, তা সব বুঝে গেছি, সব বুঝে গেছি। দেখেছো উঠে গেছে, উঠে কোনো কান্নাকাটি নেই। আর ওর যে এই কোলবালিশের ওয়ার, বালিশের ওয়ার, এগুলো যে কি পছন্দের তোমাদের কি বলবো। এই বালিশটা নিয়ে, এই 3টে বালিশ নিয়ে ও সারাদিন কাটিয়ে দেবে, মানে ওর আর কোনো বায়না নেই। আমি ওর খাবার জলটা বসালাম,
এই রান্নাঘর একেবারে পরিষ্কার করে, তো এইখানে অনেক কিছু টুকিটাকি বাসন ছিল, সেগুলোকে সব আমি ধুলাম। কী যে তাড়াহুড়ো করে করলাম, দিদি চা খেতে খেতে আমি এগুলো সব করেছি। ছেলের ফ্লাক্সটা আজকে ভালো করে পরিষ্কার করলাম, আর এদিকে গ্যাসটার সব মোছা হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি ছেলের জল। এরপরে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে আমি করব, ছেলেকে তেল মাখাতে বসবো। আর এদিকে সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, ছেলেকে তেল ঠেল মাখিয়ে তারপরে ফ্রিজের এগুলো ধোবো। আর চাদরটা যদি কাচি তো কাচবো, নাহলে রেখে দেবো, কালকে সকালবেলা চাদরটা কাচবো। দিদি করে যাওয়ার পর আমি আবার যা ধুয়ে ঠুয়ে পরিষ্কার করি সেগুলো সব করে দিয়েছি। ঠিক আছে, চলো ছেলেকে একটুখানি বেস্ট ফিটিং করাই। আর এই যে গতকালকে যা নিয়ে এসেছিলাম এগুলোকে সব এখানে রেখেছি, দুটো পাটে আছে দেখো। এখানে হচ্ছে, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। এই পাটটা হচ্ছে, এই বড় পাটটা হচ্ছে এইটা, আর এইগুলো হচ্ছে বাপের বাড়িতে যাবে। আর এই পাটটা হচ্ছে দিদির। তো ওরা নিয়ে যাবে বাপের বাড়িতে, বাবাকে ফোন করব নিয়ে যাবে, কারণ বাপের বাড়ির সামনে না রাস্তা হচ্ছে। যদি আমি আজকে যাই তাহলে আমি নিয়ে যাব, আর যদি না যাই তাহলে বাবাকে বলবো এগুলো এসে নিয়ে যেতে। কারণ ইঁদুর টিঁদুর যদি কেটে দেয়, ওর থেকে বাবা ওই বাড়িতে নিয়ে যাক, কোনো ঝামেলা নেই। চলো তাহলে এইদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে। আর দেখো ঘড়িতে দেখতে দেখতে বাজে 12টা, সকাল থেকে এখনও একটু কিচ্ছু খাওয়ার টাইম পাইনি, তাই না? পুরো একদম টিপটপ, পুরো পরিষ্কার, একদম ঝকঝক করছে। অনেক দিন বাদে পরিষ্কার করলাম, অনেক দিন বাদে, পুরো ঝকঝক করছে একদম। আর নিচটা যা নোংরা হয়েছিল না, মানে কি বলবো তোমাদের, একদম চকচক করছে। তো চলো এখানটা এরকম ফাঁকাই থাকবে। এখন শাশুড়ি মায়ের ঘরটা দেখাবো, ঠিক আছে? ওই ঘরটা তো হয়ে গেছে, মেশিনটা ওখানে রয়েছে, ওই ঘরটাও পরিষ্কার করতে হবে, সোফাটাকে ঢুকিয়ে দিতে হবে, ওই ঘরে সোফাও চলে যাবে। অনুষ্ঠান হয়ে গেলে সোফা আবার আমার ঘরে চলে আসবে, কিন্তু মেশিনটা ওখানে থাকবে। চলো এবার ছেলেকে একটু নিই কোলে, পরে আবার। ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ে যেন আর পারি না। ওদিকে ছেলেকে করে ভাবলাম আজকে আর অন্য কাজ কিচ্ছু করব না, ভাতটা বসিয়েই চলে গেছিলাম স্নান করতে। ছেলেকে করিয়ে উঠতে উঠতেই বেজে গেল প্রায় 12:30, 12:30 পৌনে 1টা। তারপরে আমি চলে গেলাম মাথায় শ্যাম্পুটা করতে। মনা আসার পরেই আমি চলে গেলাম মাথায় শ্যাম্পু করব করে, অনেক দিন ধরে করা হচ্ছে না, তো সেই কারণে তাড়াতাড়ি করে আসলাম। আসলে বেলা হলে তো করতে পারি না, তো সেই কারণে আজকে সব কাজ ফেলে রেখে চলে গেছি। কাজ বলতে এই সব কিছু গোছাগুছির কাজ, যেরকম ফ্রিজের ভেতরটা এখনও গোছানো বাকি, বাসন গোছানো বাকি। আর রান্না বলতে সেরকম কিছুই আজকে হবে না, তো আলু সেদ্ধ ভাত রান্না হবে, তো সেই কারণে রান্না বান্নার চিন্তা নেই, তাই স্নানটা করে আসলাম। তোমাদের দাদাভাই চলে এসছে, তখন তো আমি বাইরে ছিলাম, তো তখন আর ফোনটা ঘরে ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। তোমাদের দাদাভাই এই কিছুক্ষণ আগে আসলো, তো সমস্ত কিন্তু আমাদের কার্ড চলে এসছে। আর এখানে এসছে একটা স্পেশাল কার্ড, এটা হচ্ছে বিয়ের কার্ড, একটা হিসাব মতো আনা হয়েছে। সেটা হচ্ছে আমার জায়ের ঘরের জন্য একটা সিঙ্গেল কার্ড কিনে আনা হয়েছে। এটার কাজ আছে কদিন পর, বাবানের অন্নপ্রাশনের পরেই আছে এটার কাজ। তো এই কার্ডটা আনা হয়েছে। আর আমাদের কার্ডটা তোমাদের ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছি, এনে জোকার দিয়ে ঠাকুর ঘরে রাখা হয়েছে। এখানে 3টে-4টে কার্ড আমি আলাদা করে রাখবো, কারণ 4টে আলাদা রাখ, পরে তারপরে দেখছি। তো আমার 4 জায়গায় মন্দিরে যাবে, 4টে কার্ড রাখতে বললাম কারণ আমার 4 জায়গায় যাবে। একটা বড় মায়ের মন্দিরে, একটা আমার ঘরের ঠাকুর ঘরে, আর একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরে আমাদের এখানে, আর একটা হচ্ছে বড় মায়ের শ্যামের মন্দিরে। কারণ শ্যামের মন্দির থেকে প্রসাদ এনেই খাওয়াতে হবে আমার ছেলেকে, ঠিক আছে? তো সেই কারণে আমার মেয়েও খেয়েছিল শ্যামের মন্দিরের প্রসাদ, আর ওর বাবাও খেয়েছিল। শ্যামের মন্দিরে একটা কার্ড যাবে। আর এখানে আমাদের কার্ড রয়েছে, এই কার্ডগুলো এখন ঘরে নিয়ে যাব। এগুলোতে তো তেল সিঁদুর এগুলো ছোঁয়াতে হবে, ঠাকুর ঘরে আলাদা রেখে দিলাম এগুলো। এরপরে এগুলো আজকে কিছুটা তেল সিঁদুর ছোঁয়াবো, ছুঁয়ে বিকেলবেলায় নিয়ে বেরাবো। তো এখন মেয়েকে বললাম ঠাকুর ঘরের থাক, একটু পরে নিয়ে গিয়ে তারপরে এগুলো লেখালেখি করবে, যখন করবে তখন তোমাদের কার্ড খুলে ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? একেবারে ব্যাগ সিস্টেমের কার্ড আনা হয়েছে, ঘরে নিয়ে যাই তারপরে তোমাদের দেখাবো। মেয়ের অন্নপ্রাশনে কিন্তু কাট করতে পারিনি, তবে আমি প্রথমেই ভেবেছিলাম ছেলের যদি অন্নপ্রাশন করি আমি কিন্তু কাট ছাপাবো। মেয়ের 5 বছরের জন্মদিনে কাট করেছিলাম। সত্যি কথা এগুলো কিন্তু একটা আলাদাই অনুভূতি। কাটটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর্যর শুভ অন্নপ্রাশন। তোমাদের হয়তো বলেছি কি না আমার ঠিক খেয়াল নেই, আমার ছেলের ভালো নাম কিন্তু আর্য রাখা হয়েছে।
তো সেই কারণে কার্ডের ওপরেই ওর নামটা দেওয়া হয়েছে। তবে আমার খুব ইচ্ছে ছিল বাবানের ছবি দেব, সেরকমভাবে কার্ডটা তৈরি করব, কিন্তু তোমাদের দাদাভাই বলল না, ছবি দেব না কার্ডের মধ্যে, তোর নাম দিয়েই কার্ডটা করব। তো তোমরা একটু পজ করে দেখে নিও, আমি দেখাচ্ছি। সুন্দর একটা ছড়া লেখা হয়েছে, আর পুরোটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের নাম দিয়ে করা হয়েছে। মানে আমার শাশুড়ি মা যেহেতু বাড়ির মধ্যে সবথেকে বড়, তাই নেমন্ত্রণটা উনি সবাইকে করছে, এইভাবে কিন্তু কার্ডটা করা হয়েছে। আর এই পাশে দেখো আমার বাপের বাড়ি, ওদের সবার নাম, আমাদের নাম ঠাম কিন্তু দেওয়া হয়েছে। মোটামুটি সবাই মানে সবার মধ্যে থেকেই কিন্তু কার্ডটা তৈরি করা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ ফাল্গুন, 13ই ছেলে ফাল্গুন ঘুমাচ্ছিল বলে আমি 1432 বাইরেটায় সব নিয়ে 2026 বসেছিলাম আমি আর মেয়ে, তেল সিঁদুর 26শে ছোঁয়াবো বলে। ফেব্রুয়ারি। আর সবেই তো মোটে এই হচ্ছে বসেছিলাম, ডেট। তোমাদেরকে আর কার্ডটা এই যে দেখালাম মেয়ে আর বসে তার গেছে মধ্যেই এখন এই ছেলে তেল উঠে গেছে। সিঁদুরগুলো লাগাতে। আমাদের এখানে 75টা কার্ড নিয়েছি। তো 75টা আমাদের লাগবে না, 2-4টে মনে হয় বেঁচে যাবে, তাই না মনা? আমার মেয়ে ভালো বলেছে, মা স্মৃতি হিসাবে রেখে দেবে। আমার মেয়ের যখন জন্মদিন করেছিলাম, অন্নপ্রাশনে কাট করতে পারিনি। তো জন্মদিনে কাট করেছিলাম। কিন্তু এতবার ঘর ভাঙাচোরা করাতে কাট যে কোথায় চলে গেছে আমার হুঁশ নেই। তো যাই হোক, কাটটা কেমন হয়েছে বলো কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? খুব একটা দামি কাট করতে পারিনি। এটা আমাদের 18 টাকা করে নিয়েছে। 18 টাকা করে নিয়েছে কাটটা। এখানে এই কাঠটাই অনেক বেশি হতো। ওইখানে বলে তাও এই দামের মধ্যে এই কাঠটা পেয়েছি। ঠিক আছে, চলো এবার কাজ করি। আবার তোমাদের দাদাভাই চলে আসবে, এরপরে আবার বেরোনো আছে। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে যাব, তারপরে আমার যা আরেকবার খাইয়ে দেবে। খাইয়ে দাইয়ে দিয়ে সন্ধেবাতি পার দিয়ে ঠিয়ে তারপরে বেরাবো। আর মেয়ের তো পরপর 2 দিন পরীক্ষা নেই, কোনো অসুবিধা, 3 দিন। 3 দিন পরপর পরীক্ষা নেই, তাই কোনো অসুবিধাও নেই। তো ও পড়বে, ওর ঠাম্মা থাকবে। ঠিক আছে? চলো এদিকে একটু রেডি-টেডি করে নিই। বেরোনোর সময় আবার কথা হচ্ছে। মেয়ে যেহেতু যেতে পারেনি কার্ডটা ছাপাতে দিতে, ওর কিন্তু মনটা একটু খারাপ ছিল। তবে আমি গিয়ে কিন্তু ওকে প্রথমেই বলেছিলাম অনলাইনে ফোন করব, আর তোর পছন্দ মতনই কিন্তু কার্ডটা ছাপানো হবে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমার একটা অন্য কার্ড পছন্দ ছিল, জানো তো। মেয়ের যেহেতু এইটা পছন্দ হয়েছিল, তাই কিন্তু আমি এটাই নিয়ে এসেছিলাম। আর ওরও কিন্তু খুব আনন্দ ভাইয়ের এই খাইয়ে দাইয়ে অন্নপ্রাশন ছেলেকে ঘিরে। জায়ের ঘরে দিয়ে এসেছি। আমার জায়ের কাছে রয়েছে। আর আমি তার মাঝখানে রেডি হয়ে গেছি। মোটামুটি মেয়েকে দিয়ে 10টা মতো কার্ড লিখিয়েছি। জানি না কতটুকু কভার করতে পারবো। এখন আগে ফার্স্ট যাব ঠাকুর মন্দিরে। মন্দিরে গিয়ে কার্ড দেবো। তারপরে দেখছি কজনের বাড়িতে যেতে পারি। বাপের বাড়িতে তো যাবোই। কারণ বাপের বাড়ির থেকেই শুরুটা করতে হয়। মানে মামা বাড়ির থেকে ফার্স্ট শুরুটা করতে হয়। তো বাপের বাড়িতে যাব, তারপরে দেখছি কটা বাড়িতে দিতে পারি। তো আমার ননদের বাড়ি, দিদির বাড়ি, দিদির জায়ের ঘর, মোটামুটি কিছু নিয়ে নিয়েছি। আগে ফার্স্ট এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দেবো, কারণ মন্দির আবার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার আছে। তোমাদের দাদাভাই আসতে একটু দেরি করলো, এসেও আবার বেরিয়েছিল। তো সেই কারণেই একটু দেরি হয়ে গেল। আর ছেলেকে একেবারে খাইয়ে দাইয়ে দিলাম। এরপরে খাওয়ানোর হলে আমার যা খাইয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর আমার শাশুড়ি মাও আর একটু পরেই আমাদের ঘরে চলে আসবে। এখন আমার ছেলেই রয়েছে ওদের ঘরে। তো সেই কারণে মেয়েও গেল ওদের ঘরে, মেয়ে থাকুক, এখন মেয়েও পড়বে, পরে ওদের ঘর থেকে নিয়ে আসতে বলেছি। তো চলো যাই, মন্দিরে গিয়ে কাঠ ঠাট দিই, মোটামুটি নেমন্তন্নটা আজকে শুরু করি। হ্যাঁ, এই ওপরেরটাই। অনেকেই সবাই বলছে এখন আর নতুন করে ছেলের অন্নপ্রাশন করার কি দরকার, একেবারে মেয়ের বিয়ে দিবি। কিন্তু বলো তো, মা বাবার মন কি মানে? মা বাবার মন তো চায় সন্তানের জন্য সব কিছু করতে। আমার প্রথম সন্তানের জন্য করেছি, আর এর জন্য করব না? তোমাদের দাদাভাই বলে কারোর কথায় কান দিও না। সবাই তোমাকে ভালো বুদ্ধি কেউ দেবে না, খারাপ বুদ্ধিই কিন্তু সবাই দেবে, কিন্তু সবার ভালোটা তো সবাই সহ্য করতে পারে না। আমাদের সন্তান আমাদের মন চেয়েছে, আমরা যেইভাবে করব। তো দেখো এখানে রাধাকৃষ্ণর মন্দিরে এসে ছেলের নামে কিন্তু দিলাম কার্ডটা, আর একটুখানি পুজোও দিলাম।